ওয়েলকাম ব্যাক। আজকে আমরা রেজোনেন্সের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। অনেকদিন বাদই আমরা ক্লাসটাকে করছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। যে বিষয়টা বলছি তোমাদেরকে আজকে, সেই বিষয়টা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ক্লাস 11-এর জন্য নয়, এটা এসেছে শুধুমাত্র ক্লাস 10-এর জন্য। সেই ঘটনাটা হলো যে আমরা আমাদের টিম একটা সিদ্ধান্ত নিয়েছি যে গোটা 10-এর লাইফ সায়েন্সটা আমি কভার করব ইউটিউবে। গোটা 10-এর লাইফ সায়েন্সটা কভার করব আমি ইউটিউবে। তার মধ্যে কিছু ভিডিও দেওয়া আছে, আমি ওগুলোকে আবার নতুন করে দেব, এবং কিছু ভিডিও আমি আরও দেব, এবং যতটা তোমাদের প্রয়োজন ততটাই আমি দেব, এবং তার থেকে বেশি দেব। এইটাই কথা। এরপরে যে বিষয় সেটা হচ্ছে, আমি যেটা পড়াবো ওর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। মাধ্যমিকে ওর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। হ্যাঁ, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তাহলে এবার আমরা যেটা পড়তে চলেছি সেই বিষয়টা কি, তার আগে আমি তোমাদেরকে কতগুলো সিলেবাস দেখাবো। আজকে আমরা শুরু করব প্রধানত যে সিলেবাসটা দেখলাম। প্রথমে চলন গমন দিয়ে শুরু হচ্ছে এবং লাস্টে N2 চক্র মানে নাইট্রোজেন চক্র ইত্যাদি দিয়ে শেষ হচ্ছে। তার মাঝে অনেক চ্যাপ্টার আছে, বংশগতি আছে, জনন আছে, সেল ডিভিশন আছে, ইত্যাদি আছে। আমরা আজকে যেটা পড়ব সেইটা হচ্ছে সেল ডিভিশন। তাহলে সেইটা কি হচ্ছে আমাদের সেল ডিভিশন। তাহলে আমরা আজকে লিখে ফেলি এটা। কোষ বিভাজন। দেখো, তাহলে এরপরে যে বিষয়টা কোষ বিভাজন এবং কোষ চক্র, এই টোটাল জিনিসটাকে নিয়ে তোমাদের তৈরি হয়েছে জীবনের প্রবাহমানতা। জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারটা তোমাদের শুরু হয়েছে এই চ্যাপ্টারটাকে নিয়ে। তাহলে আমরা প্রথমে জানবো কোষ বিভাজনটা কি। আমরা লিখবো শর্ট নোট করে, যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়। আমি ধারণা পাল্টে দেব, লাইফ সায়েন্স মুখস্থ নয়, লাইফ সায়েন্সকে বুঝে পড়তে হয়। লাইফ সায়েন্সকে বুঝে পড়তে হয়। এরপরে আমরা যেটা বলবো সেই বিষয়টা হচ্ছে, আমরা লিখে ফেলি আর কোষ। প্রথমে একটু ডেফিনেশনগুলো জেনে নেব। কোষ বিভাজন কি? আচ্ছা, আমরা সিম্পলভাবে একটা উদাহরণ দিয়ে প্রথমে বোঝার চেষ্টা করি। আমরা সবাই জন্মেছি আমাদের মায়ের কাছ থেকে, তাই আমরা তাকে মাদার বলে ডাকি, বা ইংলিশে মাদার বলা হয়। এবং মায়েদের সাপেক্ষে আমরা কি তাদের সন্তান ছেলে বলে ডাকা হয়। আচ্ছা, এটাই কথা। ঠিক তেমনি ছেলেদের ক্ষেত্রেও যে ঘটনাটা ঘটে, একটি মাত্র সেল থেকে যখন অনেক ধরনের অনেক প্রকার, অর্থাৎ প্রকার বলতে একটা হতে পারে, দুটো হতে পারে, চারটে হতে পারে, আমি সেই হিসাবে যাচ্ছি না। অর্থাৎ সিম্পলভাবে বলতে পারি
একটা কোষ থেকে অন্য কোষ তৈরি হওয়াকেই বলছে কোষ বিভাজন। একটা কোষ থেকে অন্য কোষ তৈরি হওয়াই বলছে কোষ বিভাজন। আমরা এটা সিম্পল ভাবে জানবো। হ্যাঁ, তার মানে আমরা যে বিষয়টা বলবো সেটা তোরা একবার দেখ। এইটাকে আমরা বলবো, এইটাকে আমরা বলবো মাতৃকোষ, এই দুটোকে বলবো অপত্য কোষ। এইটা আমাদের যেটা সেটা হচ্ছে মাদার সেল, এবং এইটা যেটা আমাদের ডটার সেল বলা হয়। তাহলে আমরা এবার কংক্রিট ধারণা পেলাম যে একটা কোষ থেকে মানে মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হওয়ার ঘটনায় কোষ বিভাজন। মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হওয়ার ঘটনায় কোষ বিভাজন। এরপরে যে বিষয়টা কোষ বিভাজন কথাটার পরে আসছে আমাদের কোষ চক্র। কোষ বিভাজনের পরে যে বিষয়টা আসছে সেটাকে বলছে কোষ চক্র। কোষ চক্রটা পরবর্তীকালে নয়, মানে আমি বলছি আর কি সিস্টেমেটিকভাবে পড়ানোর সময় যেটা আমি বলবো সেটা হচ্ছে কোষ চক্র। দেখ এইটা বুঝতে পেরেছিস তোরা? এরপরে যেটা করবো কোষ চক্র, একবার দেখে নে ওটা। আচ্ছা, আমরা সিম্পল ভাবে বুঝবো। আমরা জন্মাচ্ছি, আমাদের বিভিন্ন ধাপ হচ্ছে। দেখ, প্রথমে জন্মানোর পর আমরা সেন্টার গেছি, তারপরে যাওয়ার পর প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দেন চাকরি, চাকরির পরে অবশেষে মৃত্যু ঘটছে। আমাদের এই এত বড় একটা লাইফ সাইকেল ঘটছে, এটা তো আমরা জীবনচক্র বলবো। মানে জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত জীবনচক্র, তার বিভিন্ন শাখা আছে। কোষেরও ঠিক তেমনি আছে। কোষের জন্মানো থেকে বিভাজন এবং মৃত্যু পর্যন্ত যে চক্রাকারে ঘটনাটা ঘটতে থাকে বা যে সাইকেলটা ঘটতে থাকে সেটাকে সেল সাইকেল বা কোষ চক্র বলে। তাহলে আমরা একটা কংক্রিট ধারণা পেলাম। সাপোজ ধর মাতৃকোষ, এটা কোষ, একটা কোষ, কোষ, হ্যাঁ, এটা মাতৃকোষ, মাদার সেল, মাতৃকোষ। এই মাতৃকোষ কেন, এটা যে কোনো একটা কোষ ধর, এটা সাপোজ যে কোনো একটা কোষ, যে কোনো একটা কোষ, এটা যে কোনো একটা কোষ যখন এরপরে এই কোষটা এখানে বর্ণ হয়েছে মানে জন্মেছে, জন্মানো, জন্ম শর্ট করে লিখছি জন্মানো, জন্মানো এবং সাপোজ ধর এখানে এসে মৃত্যু ঘটেছে, মৃত্যু, জন্মানো, মৃত্যু। সব থেকে ভালো হতো জন্মানোর কাছেই যদি মৃত্যুটা দেখানো যেত, তাহলে একটা সাইকেলিকটা পড়ানো যেত। ঠিক আছে, আমি বোঝানোর জন্য আমি বলে দিই। এইভাবে হচ্ছে, এইখানে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে, মাঝে বিভাজন পদ্ধতি আছে, বিভিন্ন মানে কোষ আমরা জানবো বিভিন্ন ধাপে ধাপে পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এই ঘটনাটাকে বলছে কোষ চক্র। তাহলে আমরা সিমিলার ভাবে যদি বলতে পারি যে তাহলে এটা কি কোষের বৃদ্ধি ও বিভাজন দশার যে চক্র বা সাইকেল সেটাকেই বলছে কোষ চক্র বা সেল সাইকেল। এরপর আমাদের মাথায় কোশ্চেন আসে, এরপরে আমাদের মাথায় কোশ্চেন আসে যে সেল সাইকেল ঘটনাটা যে বিষয়, আমরা যেমন আমাদের মা বাবার কাছ থেকে জন্মেছি, আমরা জানার কখনো কখনো চেষ্টা করেছি আমরা কোন ডাক্তারের কাছ থেকে হয়েছি বা কোন হসপিটালে হয়েছি, তাই তো? এটা আমরা জানার চেষ্টা করেছি বা কোন নার্সিংহোমে হয়েছি। ঠিক তেমনি সিমিলারলি আমাদের এটাও তো জানতে মন যায় কোষ বিভাজন প্রথম কে আবিষ্কার করলো। এটাও তো আমাদের জানতে মন যায় যে কোষ বিভাজন কে আবিষ্কার করলো। বিজ্ঞানী ফ্লেমিং। লিখে রাখ, এটা খুবই ইম্পর্টেন্ট।
এইটা আবিষ্কার করলো যেটা বিজ্ঞানী, এটা মুছে দিই, হ্যাঁ, বিজ্ঞানী ফ্লেমিং প্রথম আবিষ্কার করলো এটা। এবার বিজ্ঞানী ফ্লেমিং যখন আবিষ্কার করলো কোষ বিভাজন, কোথা থেকে আবিষ্কার করলো আমাদের এটা জানতে হবে। যখন আমরা জেনে গেছি আবিষ্কার করলো, আরে ভাই কোনখান থেকে আবিষ্কার করলো, হাতি থেকে, ঘোড়া থেকে, কোনখান থেকে, তখন আমাদের একটা মাথায় চিন্তা আসছে, সেইটার কথাই আমরা এখন পড়ছি। বিজ্ঞানী ফ্লেমিং স্যালামান্ডার নামক একটা প্রাণীর দেহ থেকে এটি কোষ বিভাজনটি প্রথম আবিষ্কার করে। এটা আমি লিখছি না কারণ সব লেখা সম্ভব নয়। বিজ্ঞানী ফ্লেমিং স্যালামান্ডার নামক একটা প্রাণীর দেহ থেকে কোষ বিভাজন আবিষ্কার করে। তাহলে এটা আমরা দেখলাম। এবার আমি সরে যাই, একটু তোরা দেখে নে। আচ্ছা, কোষ বিভাজনে কোষ ভূমিকা পালন করছে, তাছাড়া কে করছে? জিন করছে, ক্রোমোজোম করছে, এগুলো সব আমরা পড়ব। আচ্ছা, আমাদের কোষ কয় প্রকারের হতে পারে এটা আমাদের জানতে হবে। কোষ কয় প্রকারের হতে পারে। আমরা প্রথমে লিখব কোষ। এটা কোষ। এই কোষ বা সেল দুই প্রকারের, একটা ডিপ্লয়েড, দুই হ্যাপ্লয়েড। একটা ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড। হ্যাঁ, ডিপ্লয়েড কোষ বা হ্যাপ্লয়েড কোষ দুটো কোষ হয়। এদের এদিকে লেখা হয় ডিপ্লয়েডকে 2n দিয়ে, হ্যাপ্লয়েডকে লেখা হয়, এই ডিপ্লয়েডকে লেখা হয় 2n দিয়ে, হ্যাপ্লয়েডকে লেখা হয় n দিয়ে। এটা বুঝতে অসুবিধা নেই। মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা 46 জোড়া। মানুষের ভুল হয়ে গেল, মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, মানে 46 খানা। মানুষের দেখে নে একবার এটা, এরপর আমরা এটা লিখে দিচ্ছি যেহেতু ভুল হয়ে গেল আমার ওটা। মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি, অর্থাৎ 23 জোড়া। ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, দেখা যাচ্ছে? 23 জোড়া। তাহলে এরপরে যে বিষয়টা আমরা পড়ব, সেইটা 23 জোড়া হয়েছে। এরপরে যেটা পড়তে হবে আমাদের, এই 23 জোড়া পর্যন্ত হলো। এরপরে দেখ ক্রোমোজোম আসছে, ক্রোমোজোম এবার ভূমিকা পালন করবে। ক্রোমোজোম কি সেই বিষয়টা নিয়ে আমরা জানবো। এরপরে দেখ এত ক্রোমোজোম করে আমরা লাফাই। হ্যাঁ, দাঁড়া লাইটটা অফ করি। হ্যাঁ, এত ক্রোমোজোম করে আমরা লাফাই, ক্রোমোজোমটা কি সেটাকে আমাদেরকে জানতে হবে। তাহলে দেখ ক্রোমোজোম প্রথমে আমরা সংজ্ঞা পড়ব, তাই তো?
ক্রোমোজোমের যদি আমরা সংজ্ঞা পড়ি, কোষ বিভাজনের সময় যে নিউক্লিয় জালিকা, দেখবে আমরা তো ছবি এঁকে দেখাই এটা কোষের মধ্যে যে এই ধরনের যে এরকম করে যে জালিকাগুলো থাকে না, এই জালিকাগুলোকে বলে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। দেখ, ক্রোমাটিন আর ক্রোমোজোম দুটোর মধ্যে একটা মিল পেয়ে যাচ্ছে, আমরা এইভাবে মনে রাখবো। এই ক্রোমাটিন জালিকা যখন জল মানে বেরিয়ে যায় এইখান থেকে, তখন ক্রোমোজোমগুলি কুণ্ডলীকৃত মানে কনডেন্সড হয়ে যায়। মানে ক্রোমাটিন জালিকাগুলি কনডেন্সড হয়ে যায়। এর ফলে কি একটা দণ্ডাকার ন্যায় অংশ তৈরি হয়। দিস ইজ ক্রোমোজোম, এটাই ক্রোমোজোম। তাহলে কি বলতে পারি, আমাদের ক্রোমোজোমের জন্ম কোনখান থেকে? ক্রোমাটিন জালিকা থেকে। ক্রোমাটিন জালিকা, এটা থেকে আসছে ক্রোমোজোম। তাহলে আশা করি এটা আর কোনোদিন ভুলবি না, মেইল করে দিলাম, এটা আশা করি আর ভুলবি না। এরপর যে ঘটনাটা পড়বো সেটা, এটা তোরা একটু দেখে নে। এরপর যেটা পড়বো, ক্রোমোজোমের ব্যাখ্যা তো আমরা এখনো পাইনি, বা পাইনি বলা ভুল, পেয়ে গেছি। এরপর আমরা সেটা সাইন্টিফিকভাবে ওয়েতে বলতে পারি, কোষ বিভাজনের চোখ বুঝে কোষ বিভাজনের সময় ক্রোমাটিন জালিকাগুলি থেকে জল মানে বেরিয়ে যায়। এর ফলে ক্রোমাটিন জালিকাগুলি কনডেন্সড হয়ে যায়, একটি দণ্ডাকার ন্যায় আকৃতি সৃষ্টি করে। দিস ইজ ক্রোমোজোম। ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়েছে। ক্রোমাটিন হচ্ছে, তাহলে ক্রোমাটিন আর ক্রোমোজোম মিল আছে, এটা আমরা মনে রাখবো। ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম এসেছে। তাহলে এরপর আমরা যেটা মনে রাখবো যে কোষ বিভাজন, প্রথম থেকে আমরা একবার মনে করি কোষ বিভাজনের সংজ্ঞাটা আছে। কোষ বিভাজনের পর আমাদের কোষ বিভাজন আবিষ্কার করেছে কে? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং নয়, শুধু ফ্লেমিং, বিজ্ঞানী ফ্লেমিং কোষ বিভাজন আবিষ্কার করেছে। কোথা থেকে? স্যালামান্ডারের দেহ থেকে। এবারে যেটা আসছে, এরপরে যেটা আমরা পড়েছি সেল সাইকেলে আমরা বিভিন্ন জিনিস সেল সাইকেলটা কি পড়েছি? সেলের বিভিন্ন দশা এবং বিভাজন দশার চক্রাকারে যে পরিবর্তন, দিস ইজ সেল সাইকেল। ঠিক আছে, এইটুকু আমরা পড়লাম, ক্রোমোজোম সম্পর্কে ধারণা শিখলাম। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে ক্রোমোজোমকে দেখতে কেমন। ক্রোমোজোমকে আমরা ডিটেলস দেখবো, কিন্তু ক্রোমোজোমের সংজ্ঞাটা পড়লাম, কিন্তু ক্রোমোজোমকে দেখবো না চোখে, তা কি হয় না? ক্রোমোজোমকে নর্মালভাবে আমরা একবার দেখবো, তারপর ক্রোমোজোম আমাদের সিলেবাসে আছে, ডিটেলসে আছে। তাহলে সেটা একটু করি। এটা হচ্ছে ক্রোমোজোম। আঁকাটা ভালো হয়নি যদিও, এইরকম দেখতে হয় ক্রোমোজোমটা। ঠিক আছে, এরকম দেখতে হয় ক্রোমোজোম। এই চ্যাপ্টারটা অনেকটা বড়। কোষ বিভাজন বা সেল সাইকেল আছে, জনন আছে, টোটালটাকে নিয়ে জীবনের প্রবাহমানতা। চ্যাপ্টারটা আমাদের 3টে পার্টে ক্লাস হবে। ঠিক আছে, আজকে ফার্স্ট পার্টে আমরা আর কিছুটা টপিক পড়বো, তারপরে নেক্সট ক্লাসগুলোতে বাকিটা করে আসবে। ঠিক আছে, আজকে আমরা যেটুকু পড়বো সেটুকু আমি বলে দিচ্ছি। সেটুকু অংশ হচ্ছে ক্রোমোজোম নাম্বার। আমি সিলেবাস দেখলাম,
ক্রোমোজোম নাম্বার পর্যন্ত যদি আজকে আমরা পড়ি, 3টে পার্টে আমাদের শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। তাহলে বা ক্রোমোজোম সংখ্যা পর্যন্ত আজকে আমরা পড়ব। তাহলে এরপরে যে ঘটনাটা, এরপরে যে ঘটনাটা আসছে সেই ঘটনাটা হলো যে এতক্ষণ ক্রোমোজোমের সংজ্ঞা দিলাম, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে ক্রোমোজোমটারও তো কেউ নামকরণ করেছে। ক্রোমোজোমটার কে নামকরণ করেছে? ক্রোমোজোমের নামকরণ করে, তার আমি সরে যাচ্ছি, লিখে সরে যাই। ক্রোমোজোমের নামকরণ করেন বিজ্ঞানী ওয়ার্ডেয়ার। বিজ্ঞানী ওয়ার্ডেয়ার ক্রোমোজোম নামকরণ করে বিজ্ঞানী ওয়ার্ডেয়ার। তাহলে ক্রোমোজোম শিখলাম। ক্রোমোজোম নামকরণ করছে বিজ্ঞানী ওয়ার্ডেয়ার, একবার দেখে নে, এরপর আমি মুছে দেবো। তাহলে এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে যে জিন। জিন কোথায় থাকে, জিন সম্পর্কে পড়বো। আমি ভেবেছিলাম প্রথমত বোধহয় আন্তঃসম্পর্কটা নেই, যে সিলেবাসে দেখলাম তোদের আন্তঃসম্পর্কও আছে, তাহলে ওটাও পড়তে হবে। আর তার আগে আমাকে জিন সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। জিন বলতে এখানে কোনো ভূতের বা প্রেতের কথা বলা হচ্ছে না, বা কোনো ভূত প্রেত অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস যারা করে তাদের কথা বলা হচ্ছে না। এখানে জিন বলতে যে বিষয়টা বলা হচ্ছে সেটা আমরা কনসেপ্টটা ক্লিয়ার করছি এক্ষুনি। তার আগে আমরা শুরু করি। জিন বিষয়টা কি? জিন, আচ্ছা আমরা এতক্ষণ ক্রোমোজোম পড়লাম, আমরা কি বলতে পারি জিন প্রধানত ক্রোমোজোমে থাকে? আচ্ছা থাকবে কোথায় ভাই? জিন প্রথমত ক্রোমোজোমে থাকে, আমরা এটা বলতে পারি। তাহলে বলি জিন ক্রোমোজোমে থাকে, আমরা শর্ট নোট করবো বলেছি। ক্রোমোজোমে থাকে, বানান একটু ভুল হতে পারে। হ্যাঁ, ক্রোমোজোম পরিচয় কারণ ক্রোমোজোমে থাকে। আচ্ছা এবার ডিএনএ, এটার কাজটা কি? আমরা এত দেখবি অনেকে বলে যে ছেলে হারিয়ে গেছে, অনেক সময় সিনেমাতে দেখে থাকবি ছেলে হারিয়ে গেছে, ছেলে এসেছে, হট করে বলে ডিএনএ টেস্ট করতে। ডিএনএ টেস্ট করে হবে কি ভাই? ডিএনএ টেস্ট করে যেটা হবে, ডিএনএর অনেকগুলি কাজ আছে। এরপর ডিএনএর যে প্রধান কাজ সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, তাহলে সেইগুলি একটু আলোচনা করি। ডিএনএর কাজ হচ্ছে এক প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন সিনথেসিস বলে, যেটা প্রোটিন সংশ্লেষ করে, ঠিক আছে? জিনের এটা প্রধান কাজ। এরপরে যেটা জিনের কাজ আমরা খুব আস্তে আস্তে পড়বো, কনসেপচুয়ালি পড়বো, ডিটেলসে পড়বো, কারণ এই কনসেপ্টটার উপর বেস করে ক্ল্যারিটিটা যতটা হবে বা এই চ্যাপ্টারটার উপর দখল যত হবে, 11-এ যখন আমরা সেল সাইকেল পড়বো তখন আরও বেশি আমরা বুঝতে সুবিধা হবে। আমাদের ক্র্যাশ কোর্স এই জন্য লঞ্চ করা হয়েছে, বাংলার প্রতিটা ছেলে মেয়ে যাদের টাকার অভাব, যারা ব্যাচ কিনতে পারে না বা প্রাইভেট পড়তে পারে না, তাদের জন্য আমি লাইফ সায়েন্সকে হাতের মুঠোয় নিয়ে আসবো। তাহলে আজ আমরা যেটা করছি সেটা করি। তাহলে প্রোটিন সংশ্লেষ করে জিন,
ক্রোমোজোমের মধ্যে থাকে জিন, আর একটা এবার আমরা উত্তর পাবো। সেই হর করে বলে যায় সংলাপ যে ডিএনএ টেস্ট করাও, ডিএনএ টেস্ট করাও। কেন? ডিএনএ হলো আমাদের বংশগতির ধারক ও বাহক। ডিএনএ আমাদের বংশগতির ধারক ও বাহক। আর ডিএনএ ধারক বাহক বলতে কি কঠিন কঠিন শব্দ বলে দিলেন। ডিএনএ আমার বাবা মায়ের ডিএনএর সাথে আমার ডিএনএর মিল পাওয়া যাবে, কারণ তার বংশগতির কিছুটা ডেটা আমার দেহের জিনের মধ্যে দেওয়া আছে। আমি ওটাকে বহন করে চলেছি। আমার পরবর্তীকালে যারা ছেলে বা অপত্য সন্তান যাদের হবে, যারা তাদের দেহে আমার জিনের কিছু ডেটা থাকবে। অর্থাৎ আমি বলতে পারি যে আমার বাবার ডেটাও আমার ছেলের গায়ে আছে, মানে ছেলের জিনে আছে। সুতরাং আমি একটা চেন খুঁজে পাবো যে এর ছেলে এ, এর ছেলে এ, তাই তো? তাই ডিএনএকে বলছে বংশগতির ধারক ও বাহক। এই ডিএনএর বিভিন্ন তথ্য নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাকে বলছে বায়ো ইনফরমেটিক্স, যেটা সেখানে বিভিন্ন ডেটাকে কালেক্ট করে বিভিন্ন রাশি বিজ্ঞান তোরা শুনেছিস, বিভিন্ন গ্রাফ তৈরি করা হয়, বিভিন্ন জিনিস তৈরি করা হয়। তাহলে এবার মেন বিষয়টা নয়, এরপরে আমরা যেটা করব বংশগতির কাজ, যেটা এটা আর একটা বংশগতির ধারক ও বাহক জিন, এটা মাথায় রাখবে। আমরা বলেছি ডিএনএ ক্রোমোজোমে থাকে, ক্রোমোজোমের অবিচ্ছেদ্য অংশ। এইটুকু তোরা পড়লি, এর বেশি কিছু জানতে হবে না। ডিএনএ আর একটা জিনিস জানতে হবে, জিন ক্রোমোজোমের উপর রৈখিক সজ্জায় সজ্জিত থাকে। এইটুকু আমরা জানবো, এর বাইরে কোশ্চেন আসবে না জিন থেকে। এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক। তাহলে এটা আমরা লিখি, এটা অনেক বড়, আমি বলে যাব, বুঝিয়ে যাব, লিখবো না এটা, শুধু আমরা হেডিংটা করে রাখি। ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক। আন্তঃসম্পর্ক আর অন্তঃসম্পর্ক দুটোর মধ্যে একটু বুঝে নিই ব্যাপারটা কি। আন্তঃসম্পর্ক মানে নিজেদের মধ্যে যে সম্পর্ক, অন্ত মানে অপর কোনো প্রজাতির সাথে যে সম্পর্ক, সেটা আমরা পড়বো ইভ্যালুয়েশন বা অভিব্যক্তি অভিযোজন এই চ্যাপ্টারে, যেটা আমাদের লাস্ট টপিক হবে, বা তার আগে তারপরে কোনো চ্যাপ্টার থাকতে পারে, বাট ওই চ্যাপ্টারটা আছে যেখানে ডারউইনের মতবাদ, ল্যামার্কের মতবাদ ইত্যাদি আছে। তাহলে আন্তঃসম্পর্কটা কি আমরা এটা বুঝি। তাহলে দেখ তোরা একটা জিনিস বুঝি, দেখবি একটা চেন তৈরি হবে। ক্রোমোজোম থেকে ক্রোমোজোমের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ডিএনএ, আর ডিএনএর মধ্যে আছে জিন। তাহলে জিন কি? ডিএনএ যে অংশ প্রোটিন সংশ্লেষ করে এবং বংশগতি ধারক বাহককে বজায় রাখে, সেটা আমরা জিন বলবো। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো, এইটা আমাদের মেন বিষয়। এরপর জিনের যে অংশ প্রোটিন সংশ্লেষ করে, ডিএনএর যে অংশ প্রোটিন সংশ্লেষ করে তাকে আমরা বলি জিন। তাহলে একটা এর আর এর মধ্যে সম্পর্ক ক্লিয়ার হলো।
একটা জিনের অণুর মধ্যে একাধিক একটা ডিএনএ অণুর মধ্যে একাধিক জিন থাকে। ডিএনএ দেখতে কি রকম হয়, এরকম যদি একটা কাজ করি, দেখ আমরা ডিএনএ স্ট্রাকচার এই চ্যাপ্টারই পড়বো। দেখ এইটা হচ্ছে আমাদের ডিএনএ। এই ডিএনএ এর মধ্যে একাধিক জিন থাকতে পারে। একটা ক্রোমোজোমের মধ্যে যেমন একাধিক ডিএনএ থাকে, একটা ডিএনএ এর মধ্যে একাধিক জিন থাকে। এটা একটা সম্পর্ক ক্লিয়ার হলো। এরপরে এটাকে আরেকটু ডিটেলসে বলি। যে ক্রোমোজোম হচ্ছে ক্রোমাটিন জালিকা, কনডেন্সড হয়ে যায়, ক্রোমোজোম তৈরি হয়। একটা ক্রোমোজোম থেকে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, একটা ক্রোমোজোমের মধ্যে একাধিক ডিএনএ থাকতে পারে। ডিএনএ যে যে অংশগুলি প্রোটিন সংশ্লেষ করে তাকে আমরা বলি জিন। সুতরাং পরস্পরের সাথে সম্পর্কিত। এটা দেখবি তুই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো বই দেখে নিবি, ছায়া হোক, সাঁতরা হোক, প্রান্তিক হোক, ইভেন ইচ অ্যান্ড এভরি XYZ যেসব কোম্পানি আছে সেগুলোতে দেখবি এত বড় করে দেওয়া আছে। তোরা পড়বি, আজকে পড়বি, কাল ভুলে যাবি। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট, ঠিক আছে? এরপরে যেটা পড়বো সেইটা হচ্ছে আমাদের, এইটা বলেই শেষ করব, ক্রোমোজোম নিয়ে আসবো। ক্রোমোজোম দু প্রকার। এরকম টিক চিহ্ন করে করে পড়বি, মানে ম্যাপ করে করে পড়বি, মনে থাকবে, মাইন্ড ম্যাপ। ক্রোমোজোমে আমি দুটো দাঁড়িয়ে দিচ্ছি, মানে দু প্রকার। দেখে নে ওটা। অটোজোম বা দেহকোষ, ভুল বললাম, একটা অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম। সেক্স ভালো করে লিখ, সেক্স একটা অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম। দুটো জিনিস দেখতে পাচ্ছি, অটোজোম, দুই সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমের অপর নাম অ্যালোজোম, ঠিক আছে? তাহলে অটোজোম আছে কটা? 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, এক জোড়া হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। ক্লিয়ার? অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, এর বাইরে কিছু নেই। ছেলেদের সেক্স ক্রোমোজোম ফর মেল, বা পুরুষদের জন্য পুরুষ XY, মহিলা XX, এই দুটি দেখতে পাবি। তাহলে এদের পুরোপুরি ক্রোমোজোম সংখ্যাটা এবার আমরা জেনে ফেলি। যখন এটা জেনে ফেললাম তাহলে আর ওটা জানতে বা অসুবিধা নেই, আমরা বুঝে ফেলবো। আমরা কি বলেছিলাম, 23 জোড়া থাকে, এক জোড়া সেক্স ক্রোমোজোম অ্যালোজোম। তাহলে এখানে হচ্ছে 22 A ফর অটোজোম প্লাস 22A প্লাস XY, এটা হচ্ছে আমাদের পুরুষ। 22A প্লাস XY, 22A প্লাস XY, এটা পুরুষ। 22A প্লাস XY। এরপরে মহিলাদের ক্ষেত্রে দেখতে পাবি যে ঘটনাটা, সেটা হচ্ছে আমাদের 22A প্লাস XX, 22A প্লাস XX, 22A প্লাস XX। আমরা আজকে এতটুকুই জানলাম। এর পরের দিন যেটা করব, ক্রোমোজোম সংখ্যাটা মোটামুটি ভাবে জানলাম, আর একটা কি দুটো সংখ্যা জানতে হবে, বা না জানলেও চলবে। তারপরে ক্রোমোজোমের গঠন, হ্যাঁ, তারপরে বিভিন্ন কোষ বিভাজনগুলো আছে। তাহলে আজকে আমরা শেষ করলাম ক্রোমোজোম কয় প্রকার, কি কি। তাহলে এতটাই আমাদের আজকের ক্লাসের টপিক।
এরপর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই রেজোনেন্স আমার প্ল্যাটফর্ম নয় বা আমাদের অন্যান্য আদার্স টিচার বা টিমের প্ল্যাটফর্ম নয়, রেজোনেন্স তোমাদের প্ল্যাটফর্ম। রেজোনেন্সকে যদি তোমরা দাঁড় করাতে চাও, তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। নিজেরা নিজেদের চ্যানেলকে সাপোর্ট করো, তোমরাই এই চ্যানেলের মালিক, আমি নই বা আমাদের টিম নয়। মানে সুতরাং এই ব্যাপারটা যদি বুঝতে পারো, পরবর্তী ভিডিও আসবে তোমরা দেখবে, এই সব তো তোমাদের জন্যই করা। তাহলে আজকে এই এত পর্যন্তই, পড়াটা অবশ্যই পড়ে আসবে, ঠিক আছে? তো মাধ্যমিকের সেই চূড়ান্ত লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যাও। আজকে এইটুকুই, ঠিক আছে? সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং লাইক দাও, অবশ্যই বন্ধ করো।